সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা একটা দুঃখজনক হত্যাকাণ্ডের পরিস্থিতি উদ্ঘাটন সাপেক্ষে আপনাদের সামনে আমরা জেলা পুলিশ, সিবিআই সহ অন্যান্য যারা বিখ্যাত সংস্থা আছে তারা আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন গতকাল দুপুর 2টার দিকে আমাদের একটা খবরের ভিত্তিতে জেলা পুলিশ জনসেবা হাসপাতালের তৃতীয় তলার পক্ষ থেকে উনি ডাক্তার আমিরুল ইসলাম, যিনি র্যাবের রাজশাহীর আহ্বায়ক, বিএমএর রাজশাহীর অঞ্চলের আহ্বায়ক এবং বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেতা, উনি নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা শয়ন কক্ষে উনি রেস্টরুম আছে, সেখানে নৃশংসভাবে খুন হয়েছে। সেভাবে আমরা এসে ওনাকে পাই। সেই ভিত্তিতে আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি, আমরা পুলিশের পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল। আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত আমরা জিজ্ঞাসাবাদ শেষে ভোর রাতে অলমোস্ট ভোর 4টার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদুল মিয়া আসাদ, উনি হচ্ছে বাড়ির দুনটে। সে 2024 সালে বগুড়া থেকে এসএসসি পাস করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব ইনস্টিটিউট হিসেবে কর্মরত আছে। সে আসাদ গত 3 বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে, বিভিন্ন ফিমেল কলিগও থাকে। এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে, যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময়, এই 3 জনের একটা ভালো লাগা অথবা যেটার আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল। তারপরে সে বগুড়া চলে যায় 25 তারিখে। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এটা 3 বছর বিয়ে হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, প্রবেশ পথ, কোথায় সিসিটিভি ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয়ে তার জানা আছে। সেই ভিত্তিতে গত 31 অগাস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলায় ডাক্তার আমিরুল সাহেবের পক্ষে অবস্থান নেয়। প্রথমে যখন সে 3 তলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন। এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় এজ এ মহিলা হিসেবে। তারপরে যখন ডাক্তার আমির সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10-এর দিকে, তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোনাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি, তার সাথে যেটা আমাদের 10-12 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে, তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে, কিন্তু সে যেহেতু বেশি রাত্রে ওদিন ডাক্তার আমিরুল সাহেব রাত 1টা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে, বিভিন্ন রুম ভিজিট করে প্রায় কয়েকটার দিকে সে রুমে আসছে। উনি আবার নিজে হাইপার টেনশন, ওনার ঘুমের সমস্যা, প্রেশার এইসব রুগী ছিলেন। উনি ওষুধপত্র, উনি ঘুমের ওষুধও খাইতেন, সেটাও পিএ হিসেবে আগে কর্মরত আসাদ জানত। সেই প্রেক্ষিতে সে ঘুমের ওষুধ খেয়ে এরপর উনি কিছু ফাইলপত্র সাইন করছে হাসপাতালের 1টা-1:30টার দিকে। এই পরে রাত 3টা-3:30 পর্যন্ত মানুষজনের আনাগুনা ছিল, আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে, ডাক্তাররা রাউন্ডে ছিল। সে যেহেতু এইসব 3 বছর এটার সাথে অভ্যস্ত, সে আনুমানিক 4টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, যে নৃশংস হত্যাকাণ্ড করিয়ে সে
জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিনুল সাহেবের রুমেই ছিলেন। তো সেই জন্য সে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছে। সে নিজের গোছাইয়ে সে আবার 6:30টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয়। সে বগুড়ার নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার ব্যবহৃত ছুরি দুটো ফেলে আর বোরকাটা সে এই সিন্দানদের পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দিই। আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সেই ছুরি দুটো উদ্ধার করি। কিন্তু বোরকাগুলো যেহেতু নদীর স্রোত, আমরা একটা টিম কাজ করবে রাত্রে এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছে সে বোরকা করতে হেঁটে নিচ্ছে সেই বগুড়া থেকে। এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে। এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসেবে যেটা করণীয়, যেটা বোর্ডের যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটাকে বলে, সেটা যেহেতু সে সম্মত হয়েছে, সে তার দাবি মতে সে ক্ষোভের বসে অথবা তার মধ্যে কোনো ধরনের যে ত্রিমুখী একটা বিষয় ছিল সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে নৃশংসতার প্রতিহিংসার জাগ্রত হয়েছে বলে সেই ঘটনাটা ঘটাইছে। এই অবস্থায় আপনাদের সাথে আর এতটুকুই আমাদের যারা পৌঁছে থেকে যারা কয়জন গ্রেপ্তার আছেন আর এই হত্যার পিছনে আর কোনো কারণ আমরা একজনকে গ্রেপ্তার দেখাচ্ছি ফরমালি। বাকিদের সম্পৃক্ততা, বাকি কেউর কোনো উস্কানি, বাকি কেউর সম্পৃক্ততা ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বাকি যারা হেফাজত আছে তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে। এই শহর থেকে, এই নাটোর শহরেই ছিল না, সেই মেয়েকে আমাদের হেফাজতে আছে। সেই মেয়েকে আসাদের সম্পর্ক ছিল, আসাদ তাকে বিয়ে করার কথা ছিল, বিয়ে করার কথা ছিল। সে তার আরেকটা মানে সে এটা আগে বিয়ে করছিল, ডিভোর্স বিশ্বাস হয় নাই, এই জন্য সে বিয়ে করতে পারে না। এবং সে বেসিক্যালি আমরা এভাবে বলছিলাম যে আসলে সে যেহেতু 25 তারিখের ঘটনা, আসলে এই মেয়েও চলে গেল না কেন, সে চাইছে যে আসলে সে কয়েকদিন পরে নিয়ে যাবে, যেহেতু চাকরি করা সারা করবে কি সে চাকরি করুক তারপর ত্রিমুখী একটা সম্পর্ক। তো আমরা একটু টেকনিক্যালি বললাম, আমরা যে একটা মৃত মানুষ সম্পর্কে খুব বেশি খারাপ কথা না বলা ভালো। আমরা তো সবাই ধর্মের তার মৃত মানুষের মধ্যে সম্মান দেখানোটাও কিন্তু আমাদের চাই। আমরা ওটা পকেটে না সবাই যাত্রার ধর্মের একটা নীতি শিখতে বিশ্বাস করি। আসাদের বাড়ি হচ্ছে সাং, পিতার নাম ইলিয়াস আকন্দ, সাং হচ্ছে এলাস ফকির পাট, থানা দুনট, জেলা বগুড়া। কি কি আলামত জব্দ হয়েছে? উনি যদি রেগুলার ঘুমের ওষুধ খায়, এটা আসাদ জানতো, বিয়ে হিসেবে 3 মুহূর্তে বুঝতো। সে জানে যে উনি যেহেতু হাইপার টেনশন, ডায়াবেটিস, অনেক ধরনের অসুস্থতার মধ্যে থাকে, এই জন্য ও জানতো যে এরকম ঘটনা। কি কি আলামত জব্দ হয়েছে এই ঘটনায়? কি কি আলামত পাওয়া গেছে মানে হত্যাকাণ্ডের সঙ্গে ব্যবহৃত? চুরিটাই উদ্ধার করা হয়েছে, বোরকা উদ্ধারের চেষ্টা চলতেছে, আর কোনো আলামতের সাথে সম্পৃক্ত নয়। হত্যার পিছনে অন্য কোনো রহস্য আছে, অন্য কোনো রয়েছে এ পর্যন্ত তদন্তে পাইনি। আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে হয়তো আর সুযোগ পাইলে আমরা আপনাদের আসামিকে আজকে আদালতে সুপর্দ করা। আজকে আরো অপারেশন আছে, আরো কিছু উদ্ধারের বিষয় থাকে। ওই যে বোরকা সমস্ত অপারেশনে বেসিক্যালি পুলিশের কাছে এরকম অপারেশনাল কাজে আসামি সিসি ক্যামেরা থেকে কি তার উপস্থিতি পাওয়া গেছে? একটা পুরুষঙ্গের বিষয় কালকে থেকে জানতে সিসি ক্যামেরাতে তার উপস্থিতি এখানে পাওয়া গেছে। আমরা ওই যে বোরকা পরিহিত অবস্থায় উপস্থিতিটা যেহেতু ওই সিঁড়িটা ইউজ করছে, আমরা জানেন 3 তলার সিঁড়ির মধ্যে যে সিসিটিভিটা আছে ওইটাই পুরো কোণাটা কাভার করে। আর এদিকে